মেয়েটি স্কুল লাইফে একটি গল্প লিখে, তবে সময়ের সাথে সাথে সেই গল্পটি তার বাস্তব জীবনে ঘটতে থাকে। কারণ ভাগ্যদেবতা মেয়েটির গল্প চুরি করে মেয়েটির ভাগ্যে লিখে দেয়। কিন্তু মেয়েটির সাথে ভাগ্যদেবতা একসাথে অনেক সময় কাটায়। এভাবে থাকতে থাকতে সে মেয়েটিকেই ভালোবেসে ফেলে এবং মেয়েটিও ছেলেটিকে ভালোবেসে ফেলে। কিন্তু দেবতা হওয়ার কারণে সে তার আবেগ ভালোবাসা প্রকাশ করতে পারে না। যদি তা করে তাহলে সে পুড়ে মারা যাবে। আবার তার ভালোবাসার মানুষও অন্য কারো হলে সে সহ্য করতে পারবে না। এরকম এক অসাধারণ কাহিনী নিয়েই তৈরি করা হয়েছিল কোরিয়ান এই ড্রামাটির। যারা কোরিয়ান ও চাইনিজ ড্রামা ভালোবাসেন তাদের অবশ্যই ড্রামাটি দেখা উচিত। আর না দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন। সো বেশি দেরি না করে চলেন অসাধারণ এই ড্রামাটির এক্সপ্লেনেশন করে ফেলি। গল্প শুরু করার আগে কিছু ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই হ্যান্ডসাম ছেলেটির নাম হচ্ছে হুইয়ন। সে হচ্ছে ভাগ্য দেবতা। এ হচ্ছে ইয়ং, সেও একজন ভাগ্য দেবতা। এই মেয়েটির নাম হচ্ছে শামসিন, সে ভাগ্য লেখার বই তৈরি করে। আর এই মেয়েটির নাম হচ্ছে গোচিয়ক। আর এই মহিলাটি হচ্ছে তার মা ইয়াং মিসু, সে একটি কফি শপ চালায়। যাই হোক, চলেন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে দুজন ভাগ্য দেবতাকে দেখানো হয়। একজনের নাম হচ্ছে ইয়ং এবং অন্যজন হচ্ছে আমাদের মেন লিড ক্যারেক্টার হুইয়ন। তাদের মতো আরো অনেক ভাগ্য দেবতা আছে যারা প্রতিনিয়ত কাজ করতেছে। তখন একজন ভাগ্য দেবতা এসে তাদের দুজনকে আরো 10,000 ভাগ্যের বই দিয়ে যায়, যে বইয়ের মধ্যে তারা যা লিখবে উক্ত বইয়ে যে মানুষের নাম আছে সেই লোকটির জীবন তেমনই হবে। কিন্তু ইয়ং এবং হুইয়ন আগে থেকে অনেক বই নিয়ে ভাগ্য লিখে যাচ্ছে, তার জন্য তারা দুজন আর নতুন বই নিতে চায় না। হুইয়ং পরে একটি গেমে ইয়ংকে হারিয়ে সব বই ইয়ংকে নিতে বলে। এরপর হুইয়ন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার গোচিয়ককে দেখানো হয়। সে একটি মার্কেটে কিছু জিনিস কিনতে যায়। পরে সে জিনিসের দাম দিতে গেলে দেখতে পায় সেখানে থাকে একটি মেয়ে অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ ড্রামাটি অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। এটা দেখে সে অনেক খুশি হয়, কারণ সে 6 মাস কষ্ট করে এই ড্রামাটির স্ক্রিপ্ট লিখেছে। সেই গল্পে একটি মেয়ে হঠাৎ করে মারা যায়, কিন্তু তার স্বামীর নামে রেখে যায় 10 বিলিয়ন ইয়ন। সেই জন্য সবাই প্লাস্টিক সার্জারি করে যুগেল নাম হয়ে আসে। পরে যে আসল যুগেল নাম সে মেয়ের বাবা মাকে বলে, আপনারও তো আপনার মেয়ের কাছে শুনেছেন আপনাদের জামাই বডি বিল্ডিং এ চ্যাম্পিয়ন ছিল। সবাই প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা চুরি করতে পারে, তবে আমার বডি না। যুগেল নাম পরে তার 6 প্যাক দেখায়। অবশেষে এই 6 প্যাকের জন্যই সে নিজেকে আসল যুগেল নাম প্রমাণ করতে পারে। তার এই ড্রামাটি তার মায়ের সাথে বসে বসে দেখে। পরে তারা দুজনে ময়লা ফেলতে যায়। তার মা বলে, 6 মাস ধরে তুমি আরবিএস এর জন্য ড্রামা লিখতে লিখতে 80 বছরের বুড়ি হয়ে গেছ। গোচিয়ক বলে, তুমি এসব কি বলতেছ? আমাকে তো এখনো পিচ্চি বাবুদের মতো দেখতে লাগে। তখন সেখানে সিকিউরিটি গার্ড এসে তার মাকে বলে, আপনার সাথে এই মহিলাটি কে? আপনার ছোট বোন নাকি? সিকিউরিটির মুখে গোচিয়ক এর কথা শুনে মনে মনে ভাবতে থাকে, শালায় আসার সময় পেল না। তখনই গাড়ি নিয়ে তাদের সামনে দিয়ে বাড়ির মালিক হুইয়ন যায়। গোচিয়কের মা বলে, সে হচ্ছে এ বাড়ির মালিক, তবে তার কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি বললে আমি তোমাদের ডেটের ব্যবস্থা করতে পারি। গোচিয়ক বলে, এসব করার কোনো প্রয়োজন নেই। গোচিয়ক যে আরবিএস এর জন্য ড্রামা স্ক্রিপ্ট লিখতেছে সেটা শুধু তার মা জানে, আর কাউকে সে এখনো বলেনি। এমনকি আরবিএস কোম্পানিও তাকে এখন পর্যন্ত দেখেনি। এদিকে হুইয়ন জংবারিয়নের বইটি পড়ে, যে বইয়ে তাদের ভালোবাসা সম্পূর্ণ হয়নি। হুইয়ন সেটা সম্পূর্ণ করতে চায়। তার জন্য সে শামসিনের কাছে গিয়ে জংবারিয়নের ভালোবাসার মানুষের নাম জানতে চায় ও তার বই কার কাছে আছে সেটা জানতে চায়। শামসিন বলে, জংবারিয়নের ভালোবাসার মানুষের নাম হচ্ছে গোচিয়ক, আর জংবারিয়নের বইটি ইয়ং এর কাছে আছে। গোচিয়কের নাম শুনে হুইয়ন বুঝতে পারে এটা হচ্ছে সেই কফি শপের মালিকের মেয়ে। হুইয়ন পরে ইয়ং এর কাছে সেই বইটি চায়, কিন্তু ইয়ং বলে, এই বইয়ের সাথে তোমাকে সেদিনের 10,000 বইও নিতে হবে, কারণ আগে এবার তুমি নুরা বুঝতে আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে। হুইয়ন বলে, আচ্ছা আমি 5,900 বই নিব। ইয়ং তখন রাজি হয়ে যায়। পরে সিনে গোচিয়কের বান্ধবী শিউলো আসে, কিন্তু গোচিয়ক তার সাথে দেখা করতে চায় না। তার জন্য সে একটি গ্যাজেটের ব্যাটারি খুলে ফেলে, তবে হুইয়ং এসে ব্যাটারি ছাড়াই সেই গ্যাজেটটি চালু করে দেয়। গোচিয়ক তখন ভাবতে থাকে, ব্যাটারি তো আমার হাতে, তাহলে ওটা কিভাবে চলছে? যাই হোক, শিউলা পরে তাকে নিয়ে একটি জায়গায় যায়। সেখানে তার জংবারিয়নের সাথে পরিচয় হয়। সে আরবিএস ড্রামার জন্য কাজ করতেছে। তখন কিম বলে, তোমাদের আরবিএস কোম্পানি মাঝে মাঝে এমন ফালতু ড্রামা কেন বানায়? গোচিয়ক তখন সে ফালতু ড্রামার নাম জানতে চায়। কিম বলে, ওই যে অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ সেই ড্রামাটি। গোচিয়ক তখন কিমের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, কারণ এটা তার 6 মাস কষ্টের ফল। জংবারিয়ন আরবিএস কোম্পানির প্রতি তার ভালোবাসা দেখে অনেক খুশি হয়, কিন্তু জংবারিয়ন তো জানে না অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ ড্রামাটি গোচিয়ংই লিখেছে। যাই হোক, গোচিয়ং তখন রাগ করে চলে যেতে থাকে। এদিকে হুইয়ন তখন বৃষ্টি নামিয়ে দেয়। পরে গোচিয়ক বাস স্ট্যান্ডে নামতে যায়। তখন তার অতীতের একটি দৃশ্য দেখানো হয়।
সে যখন স্কুলে ছিল তখন একদিন বাস থেকে নামার সময় বৃষ্টি নামে। পরে একটি ছেলে তাকে ছাতা দিয়ে সাহায্য করে, তবে সেই ছেলেটির মুখ দেখানো হয় না। সিন শিফট হয়ে বর্তমানে আসে। গোচিয়ক যখন বাস থেকে নামতে যায় তখন অতীতের মতোই ছাতা নিয়ে জাংবারিয়ন সেখানে আসে। জাংবারিয়নকে দেখে গোচিয়ক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে তাকে ছাতার ভাগ বেশি দেওয়ার জন্য জাংবারিয়ন ভিজে যায়। তার জন্য জাংবারিয়ন বলে, ছাতাটি তুমি রেখে দাও, আমি এমনিতেই ভিজে গেছি। এটা বলে সে ভিজতে ভিজতে চলে যায়। গোচিয়ক পরে সিউলাকে এসব কথা বলে। সিউলা এই ঘটনার সাথে গোচিয়ক স্কুলে যে গল্প লিখেছিল সেটার মিল পায়। গোচিয়কও বিষয়টা লক্ষ্য করে বুঝতে পারে। তখন সিউলার কাজে যেতে দেরি হওয়ার কারণে সেখান থেকে তারা চলে যায়। পরের দিন গোচিয়ক লাইব্রেরিতে তার লেখা বই রাখতে যায়। তখন হুইয়নের সাথে তার দেখা হয়। হুইয়ন বলে, তুমি তো ইয়াংমি সুনমে গোচিয়ক, যে আরবিএস এর হয়ে ড্রামা লিখতেছে। গোচিয়ক তখন মনে মনে ভাবতে থাকে এসব কথা সে কিভাবে জানলো। পরে সে তার গাড়ির নাম্বার দেখে বুঝতে পারে এটা হচ্ছে তাদের বাড়ির মালিক। গোচিয়ক তখন মনে করে তার মা হয়তো তাকে এসব কথা বলেছে, কিন্তু না, তার মা হুইয়নকে এসব কথা বলেনি। এদিকে শিউলা জাংবারিয়নকে গোচিয়কের নাম্বার দেয়। পরে জাংবারিয়ন গোচিয়ককে মেসেজ দেয়, কিন্তু এসব কথা তো গোচিয়ক তার স্কুলের গল্পে লিখেছিল, সেটা বাস্তবে তার সাথে কিভাবে হচ্ছে। এসব ভাবতে গেলেই তার মোবাইল পড়ে যায়। গল্পটি অনুযায়ী জাংবারিয়ন এবার তাকে কল করবে, তার জন্য ভয়ে ভয়ে সে মোবাইল তুলতে যায়। আর তখনই জাংবারিয়ন তাকে ফোন দেয়। পরে সে ভয়ে ভয়ে তার সাথে কথা বলে। জাংবারিয়ন কথায় কথায় সে বাস স্টেশনে তার সাথে আবার দেখা করতে চায়। এটা শুনে তার হাতে থেকে মোবাইল আবার পড়ে যায়, কারণ এখন সে সম্পূর্ণ কনফার্ম তার স্কুলে লেখা গল্পটির কাহিনী তার বাস্তব জীবনে ঘটতেছে। তার জন্য গোচিয়ক তার মায়ের কাছে সেই গল্পের ম্যাগাজিনটি চায়। তার মা বলে, সেটি তো আমি 1 সপ্তাহ আগে বাড়ির মালিককে দিয়েছি। এদিকে হুইয়ন সে গল্পটি নকল করে গোচিয়কের ভাগ্যের বইয়ে লিখতে থাকে। তখন সেখানে ইয়ং এসে বলে, তোমার লজ্জা করে না, একজন দেবতা হয়ে নকল করতেছ? হুইয়ন বলে, আমি তো তোমার মতো না যে একই কাহিনী সবার জীবনে লিখে দেয়। তখন সেখানে তার দাদি শামসিন আসে। সে এসব ব্যাপারে জানতে চাইলে হুইয়ন বলে, আসলে এই প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ইয়ং তাকে বলে, তাদের দুজনকে একটি সমুদ্রের তীরে দেখার ব্যবস্থা করে দাও, দুজন একসাথে থাকলে ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হবে। হুইয়ন বলে, আমি নকল করলেও সততার সাথে করি, তার জন্য তোমার কথা সব ঠিক থাকবে, তবে সমুদ্রের পরিবর্তে আমি পাহাড় দিয়ে দিব। আমারও তো কিছু সৃজনশীলতা আছে। যাই হোক, পরে সিনে গোচিয়ক জানতে পারে তার বাবার এক দূরের আন্টি গোহিজাং মারা গেছে। তার জন্য গোচিয়ককে সেখানে পাঠানো হয়। কিন্তু গোচিয়ক সেখানে গিয়ে জানতে পারে গোহিজাং তার আন্টি না, আঙ্কেল হয়। মানে কি ভাই, কেমন আত্মীয় মারা গেছে সেটা ছেলে নাকি মেয়ে তাও জানে না। এসব ভেবে গোচিয়ক বোকার মতো দাঁড়িয়ে থাকে। এদিকে জাংবারিয়নকে তার কাজিন ডিরেক্টর জাং ইয়াংমিসুর পরবর্তী ড্রামার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানিয়ে দেয়, তবে তার জন্য তাকে কিম ইয়াংকে খুঁজে বের করতে হবে। তার জন্য সে তাকে খুঁজতে যায়। তখন গোচিয়কের সাথে তার দেখা হয়, কিন্তু গোচিয়ক শুধু হাই হ্যালো বলেই চলে যায়। এসব কিছু হুইয়ন, ইয়ং ও শামসিন দেখতেছিল। তাদের এত প্ল্যান গোচিয়ক শুধু হাই হ্যালো বলেই শেষ করে দিয়েছে। এটা ভেবে তারা সবাই মন খারাপ করে, কিন্তু তারাও হার মানতে চায় না। তার জন্য সেখানে বৃষ্টি করায়। পরে জাংবারিয়ন তার পোশাক দিয়ে গোচিয়ককে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচায়। এরপর তারা একটি সুরক্ষিত জায়গায় যায়। তখন ইয়ং বলে, এখন যদি গোচিয়ক অসুস্থ হয়ে যায় তাহলে ছেলেটি তার খেয়াল নিবে, এতে করে মেয়েটি তাকে পছন্দ করবে। হুইয়ন বলে, একজন সুস্থ মানুষকে কারণ ছাড়া অসুস্থ করা কি ঠিক হবে? তবে তোমরা যখন বলতেছ ঠিক আছে। হুইয়ন তখন তাকে অসুস্থ করে দেয়। তার জন্য জাংবারিয়ন তার যত্ন নিতে চায়। গোচিয়ং বলে, এটা তোমার কাজ না, তুমি তাড়াতাড়ি 999 কল দাও, আমাকে হাসপাতালে যেতে হবে। হুইয়ন, ইয়ং ও শামসিন এসব দেখে বলে, আমরা এই মেয়ের প্রেম করাতে পারবো না। শালার জিনিসও একটা, 3টা দেবতা যার প্রেম করাতে গিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। যাই হোক, হুইয়ন বলে, এভাবে আর হবে না, আমাকে তার সাথে থেকেই ভাগ্য লিখতে হবে। পরে সিনে গোচিয়ক হাসপাতালে ভর্তি থাকে। তখন জাংবারিয়নকে কল করে কিম ইয়াং দেখা করতে বলে, তার জন্য সে তার সাথে দেখা করতে যায়। তখন সেখানে হুইয়ন আসে। হুইয়নকে দেখে গোচিয়ং অবাক হয়ে যায়, তবে তার থেকেও বেশি হুইয়ন অবাক হয়, কারণ গোচিয়কের পেটে ইঁদুর দৌড়ানোর শব্দ শোনা যায়। হুইয়ন তার জন্য তাকে খাবার খাওয়াতে নিয়ে যায়। গোচিয়ক তার বইয়ে প্রথম বরফ পড়লে তার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে এমনটা লিখেছিল। তার জন্য হুইয়ন বলে, প্রথম বরফ কিছুক্ষণ পরেই পড়বে, তার জন্য তাড়াতাড়ি তোমার প্রথম ভালোবাসার কাছে যেতে হবে। এটা বলে সে যেতে থাকে, কিন্তু গোচিয়ক বের হওয়ার সাথে সাথেই বরফ পড়ে। তখন সে তার সামনে হুইয়নকে দেখতে পায়, তার জন্য সে তাকেই তার প্রথম ভালোবাসা মনে করে। যাই হোক, হুইয়ন পরে তাকে নিয়ে একটি জায়গায় যায়। পরে সে তাকে রেখে খাবার নিতে যায়।
তখন সেখানে জাংবারিয়ন আসে। জাংবারিয়নের সাথে যখনই তার কিছু রোমান্টিক কথা হবে তখনই তাকে কিম ইয়াং ফোন করে নিয়ে যায়। এসব দেখে হুইয়নের প্রচুর রাগ ওঠে। যাই হোক, পরের সিনে হুইয়ন ও ইয়াং মিসুর কফি শপে বসেছিল। হুইয়ন তখন জাংবারিয়নের বইয়ে আজকে তার প্রথম ডেটের কথা লিখে, তার জন্য জাংবারিয়ন সেই শপে আসে। তবে তার হাতের গিফটের সাথে কফির ধাক্কার জন্য হুইয়ন বইয়ে যা লিখেছিল সব মুছে যেতে থাকে। ভাগ্যের এই বইয়ে একবার যেটা লেখা হয় সেটা দ্বিতীয়বার আর লেখা যায় না, আবার একবার যেটা লেখা হয় সেটা তারা মুছে ফেলতে পারে না। যাই হোক, জাংবারিয়ন পরে অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ গল্পের লেখক ইয়াং মিসুর সাথে দেখা করে। গোচিয়াং আসলে আরবিএস কোম্পানিকে তার মায়ের নাম দিয়েছিল। ইয়াং মিসু পরে তাকে তার বাড়িতে নিয়ে যেতে থাকে। জাংবারিয়ন যাওয়ার সময় হুইয়নের কাছে তার নামের একটি বই দেখতে পায়। ইয়াং মিসুর রুমে গিয়ে জাংবারিয়ন জানতে পারে গোচিয়ান হচ্ছে তার ছোট মেয়ে। পরে সে সেখানে ইয়াং মিসুর লেখা আরো অনেক বই দেখতে পায়, যে গল্পগুলো জাংবারিয়ন অনেক আগেই পড়েছিল, যেগুলো পরে জাংবারিয়ন গল্পের লেখকের প্রেমে পড়ে যায়। পরে সে গোচিয়ংকে বলে, আমি অনেকদিন ধরে একটি গল্পের লেখককে মনে মনে ভালোবেসে ফেলেছি। গোচিয়ক বলে, সেই গল্পের লেখকটি কে? জাংবারিয়ন বলে, সে হচ্ছে তোমার মা ইয়াং মিসু, যাকে আমি অনেক ভালোবাসি। এসব কথা শুনে গোচিয়ক তার দিকে হা করে তাকিয়ে থাকে। পরে সে বলে, এটা তুমি কি বলতেছ? জাংবারিয়ন বলে, আগামীকাল থেকে কি তুমি আমার সাথে ডেট করবে? হুইয়ন এসব শুনে অনেক খুশি হয়। এদিকে গোচিয়ক হেসে বলে, তুমি প্রথম যাকে ভালোবেসেছ তার মেয়ের সাথে ডেট করতে চাচ্ছ? জাংবারিয়ন বলে, এতে আমার কোনো সমস্যা নেই। জাংবারিয়ন পরে হুইয়নের কাছে তার নামের বইয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু হুইয়ন সে বইয়ের নাম অদৃশ্য করে দেয়। তার জন্য জাংবারিয়ন সেখানে সাদা পৃষ্ঠা ছাড়া কিছুই দেখে না। তবে জাংবারিয়ন এই বিষয় নিয়ে তার সাথে তর্ক করে। তার জন্য হুইয়ন সেখান থেকে তার রুমে চলে যেতে থাকে। তখন তার সাথে কথা বলতে গোচিয়ক আসে। গোচিয়ক তার ম্যাগাজিনটি ফেরত চায়, কিন্তু হুইয়ন তাকে এখনই দিতে চায় না। গোচিয়ক পরে হুইয়নের নাম্বার চায়। ইয়ং তখন তার নাম্বারটি দিয়ে দেয়, কারণ হুইয়নের কাছে মোবাইলই তো নেই। আর যদি হুইয়নের সাথে কথা বলার বেশি দরকার হয় তাহলে চিঠি লিখে ওই বক্সে রেখে দিতে বলে। হুইয়ন সেই বক্সের চিঠি সপ্তাহে একবার পড়ে। পরে সিনে হুইয়ন গোচিয়কের ম্যাগাজিনটি ডুপ্লিকেট বানিয়ে ফেলে এবং তার ভবিষ্যতে ভালোবাসার শেষ পরিণতি লিখে ফেলে। ইয়ং সেটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ গোচিয়কের ভবিষ্যৎ হচ্ছে সে তার ভালোবাসার মানুষের সাথে কিছুদিন সুখে থাকবে, পরে একটি অ্যাক্সিডেন্টের জন্য তার মৃত্যু হবে। শামসিন এসব কথা শুনে কেঁদে ফেলে। পরে সিনে গোচিয়ক তার পরবর্তী ড্রামা স্কাই ক্যাশের স্ক্রিপ্ট লিখতে থাকে। তবে তার চিন্তা ভাবনায় হুইয়ন চলে আসে। তার জন্য সে বলে, আরে পাগলি, গল্পের স্ক্রিপ্টে বাড়ির মালিককে নিয়ে আসলে তো চলবে না। এদিকে জাংবারিয়ন ইয়াং মিসুর স্কাই ক্যাশ ড্রামার স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারে তার গল্প লেখার স্টাইল আর ঘোস্ট প্রেসের গল্পের স্টাইল একই। তখন সে বুঝতে পারে ঘোস্ট প্রেস আর কেউ না, সেটা হচ্ছে গোচিয়ক। এদিকে কিম ইয়াং জাংবারিয়ন ও ইয়াং মিসুর উপর রাগ করে, কারণ তাদের জন্য সে ডিরেক্টরের কাজটি করতে পারতেছে না। পরে সিনে হুইয়ন শিনশেনের সাথে দেখা করে, কারণ সে কিম ইয়াং এর ভাগ্য লিখতেছে। হুইয়ন বলে, তুমি কিম ইয়াংকে জাংবারিয়নের থেকে দূরে রাখবে, কিন্তু সে তাকে মুখের উপর না করে দিয়ে চলে যায়। এদিকে গোচিয়ক চিঠির বক্সটি চিঠি দিয়ে ভরিয়ে ফেলে। হুইয়ন তো জানে সে চিঠিতে কি লিখেছে, তার জন্য সে না পড়ে চিঠিগুলো ডাস্টবিনে ফেলে দেয়। গোচিয়ক সেটা দেখে তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। হুইয়ন সেটার পাত্তা না দিয়ে চলে যায়। তবে হুইয়ন কোনো মেয়ে মানুষের ঝামেলায় পড়তে চায় না, তার জন্য সে সেই ম্যাগাজিনটি ফিরিয়ে দেয়। গোচিয়ক তখন যেতে যেতে বলে, আপনি আমার গল্পটি পড়েছিলেন কি? হুইয়ন বলে, তবে সম্পূর্ণ না, আমি গল্পটি কপি করে রেখে দিয়েছি। তবে তুমি চিন্তা করো না, আমি সেটা পাবলিক করব না। এদিকে ইয়ং তাদের কাহিনী দেখতেছিল। এসব দেখে সে ভাবতে থাকে, হুইয়ন আজকেই প্রথম কোনো প্রয়োজন ছাড়া এত সময় ঘুরতেছে। অন্যদিকে গোচিয়ক বলে, আপনার কথাবার্তা কেমন জানি। হুইয়ন তখন তার সত্যিটা বলে দেয়। সে বলে, আমি ভাগ্যের দেবতা, যে তোমার ভাগ্য লিখতেছে। গোচিয়ক বলে, আচ্ছা, তাহলে 15 বছর বয়সে আমার বাবা মারা গেছে, সেটা কি আপনি লিখেছেন? হুইয়ন তখন না করে। গোচিয়ক বলে, তাহলে 19 বছর বয়স থেকে আমি কাজ করতেছি, সেটাও কি আপনি লিখেছেন? এবারও হুইয়ন না করে। তখন গোচিয়ক বলে, তাহলে আপনি কি লিখেছেন? হুইয়ন তখন সেকেন্ডের মধ্যেই চুপ হয়ে যায়, কারণ সে গোচিয়কের ভাগ্যে লিখেছে অ্যাক্সিডেন্টের জন্য তার মৃত্যু হবে। এসব কথা তো সে তাকে বলতে পারবে না। ইয়ং এসব দেখে হেসে বলে, বেচারার তো মুখই বন্ধ করে দিয়েছে, ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং করতে হবে। এটা বলে সে গোচিয়কের বইয়ে লিখে, গোচিয়ক আজকে সারাদিন ভাগ্যের দেবতার সাথে সময় কাটাবে। তার জন্য হঠাৎ করে গোচিয়ক বলে, চলো আরো কিছু সময় একসাথে কাটাই। হুইয়ন এটা শুনে বুঝতে পারে ইয়ং বসে বসে পরিণতি করতেছে। যাই হোক, হুইয়ন পরে তার সাথে কিছু রোমান্টিক সময় কাটায়। পরে সে ইয়ংকে খুঁজতে থাকে, কারণ তার জন্য এসব হয়েছে। তখন সে গোচিয়কের ভবিষ্যতে কি হবে সেটা ভেবে মন খারাপ করে। তার জন্য সে তার সাথে আবার দেখা করতে যায়। এদিকে গোচিয়ক তার বান্ধবীর সাথে কথা বলতেছিল। তারা সেই স্কুলের গল্পের এন্ডিং সিন নিয়ে কথা বলতে থাকে, কারণ সেই গল্পের এন্ডিং সিনে অ্যাক্সিডেন্টের জন্য তার মৃত্যু হয়। তখন সেখানে হুইয়ন এসে বলে,
যাই কিছু হয়ে যাক প্লিজ তুমি মারা যেও না। গোচক তখন ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়। হুয়েনের তখন মনে পড়ে তাদের তো মানুষের প্রতি আবেগ মায়া দেখালে সে সাথে সাথে আগুনে পুড়ে মারা যাবে। এসব ভেবে সে বুকে ব্যথা পেতে থাকে। তার জন্য সে কিছু খাবার খায়। তবে মজার ব্যাপার হচ্ছে হুয়েন খাবারের টাকা না দিয়ে গোচিয়ককে ফাঁসিয়ে দেয়। গোচিয়ক তখন মাইনকার চিপায় পরে খাবারের সব টাকাই দিয়ে দেয়। পরে গোচিয়ক মন খারাপ করে বলে রাক্ষসের মতো খেয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। যাই হোক, পরে সিনে ইয়ং ও শামসিন হুয়েনের কথা বলতেছিল। তখন সেখানে হুয়েন এসে বলে আমি তোমাকে ছাড়বো না, তোমার জন্য আমার বুকে ব্যথা হচ্ছে। ইয়ং তখন তাকে বোঝাতে থাকে এতে তার কোনো দোষ নেই। তখন সেখানে একটি ছেলে আসে। ছেলেটি আসলে মনে করেছিল দুজন ছেলে একটি মেয়েকে বিরক্ত করতেছে। শামসিন তখন সেকেন্ডের মধ্যে পোল্টি মেরে ছেলের পক্ষে কথা বলে। পরে তারা দুজনে দৌড়ে পালাতে থাকে। পরে সিনে হুয়েন জাংবারিয়নের সাথে দেখা করতে আসে। জাংবারিয়ন তার হাতের কফি রাগ করে হুয়েনের উপর ফেলতে চায়। ঠিক তখনই কিম ইয়াং এর সাথে ধাক্কা লেগে কফি হুয়েনের মুখে গিয়ে পড়ে। জাংবারিয়ন বলে বাহ কি টাইমিং। হুয়েন তখন রেগে কিম ইয়াং এর ভাগ্যের দেবতা শিনসেনের কাছে যায়। তবে সেখানে গিয়ে সে জানতে পারে শিনসেন মারা গেছে, কারণ সে একটি ইতিম মেয়েকে সাহায্য করতে চেয়েছিল। এসব শুনে হুয়েনের মনটা খারাপ হয়। ইয়ং সেটা বুঝতে পেরে বলে আচ্ছা এটার শেষটা আমি নিজেই করব। পরে সিনে জাংবারিয়ন গোচিয়কের সাথে দেখা করতে আসে, কারণ আজকে থেকে তাদের ডেট করার কথা। কিন্তু গোচিয়ক রাজি হয় না। জাংবারিয়ন বলে তুমি কি তোমার বাড়ির মালিককে পছন্দ করো নাকি, কারণ সে আমার সাথে কালকে দেখা করতে গিয়েছিল। গোচিয়ক এই কথা শুনে হুয়েনের সাথে দেখা করার জন্য লিফটে উঠে। পরে সে হুয়েন যে রুমে থাকে সেখানে যাওয়ার জন্য বাটনে ক্লিক করে। এই ক্লিক করার সাথে সাথে সবাই বুঝতে পারে কেউ উপরে আসতেছে, তবে পৃথিবীর কেউ তো এখানে আসতে পারবে না। হুয়েন তখন বুঝতে পারে গোচিয়ক তার সাথে দেখা করার জন্য আসতেছে। তার জন্য সে সাথে সাথে লিফট বন্ধ করে দেয়। গোচিয়ক এটা দেখে প্রচুর কান্না করতে থাকে, কারণ সে তার সাথে মোবাইলও নিয়ে যায়নি। হুয়েন এসব দেখে মন খারাপ করে। ঠিক তখনই সে বুকে ব্যথা পেতে থাকে, কিন্তু এসব কথা কেউ বিশ্বাস করে না, কারণ তাদের হৃদয় বা শরীর সাধারণ মানুষের মতো না। যাই হোক, ইয়ং পরে সেখানে গিয়ে তার মাকে ফোন দেয় যাতে সে এসে গোচিয়ককে নিয়ে যেতে পারে। পরে সিনে ইয়ং গোচিয়কের ভাগ্যের বইয়ে কিছু লিখতে থাকে। সে লিখে গোচিয়ক কিছুদিন আগে যে হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করেছিল সেই ছেলেটি তার অ্যাসিস্ট্যান্ট রাইটার হবে। তখন শামসিন বলে জাংবারিয়ন কি হুয়েনের থেকে বেশি হ্যান্ডসাম, কারণ কিছুদিন আগে তো তাদের দুজনের সাথে গোচিয়কের দেখা হয়েছিল। কথাটা শুনে তো ইয়ং পুরো টেনশনে পড়ে যায়। পরে সে ইয়াং মিসুর কফি শপে যায়। তখন সেখানে সিউলার সাথে গোচিয়কের মা কথা বলতেছিল। ইয়াং মিসু বলে গোইনসু লিফটে আটকে গিয়েছিল, এখন কফি শপ রেখে তো তার কাছে যেতেও পারতেছি না। সিউলা বলে আপনি যান, আমি কফি শপ দেখতেছি। ইয়াং মিসু যাওয়ার পরে সিউলার সাথে দেখা করতে ইয়ং আসে। ইয়ং বলে আচ্ছা তোমার বান্ধবীর নাম তো গোচিয়ক, কিন্তু একটু আগে যে তার মা গোইনসু বলল। সিউলা বলে এটা তার আগের নাম। ইয়ং তখন টেনশন করে বলতে থাকে আচ্ছা তোমরা কি মনসং স্কুল থেকে গ্রাজুয়েট করেছ? সিউলা তখন হা বলে। এসব শুনে ইয়ং বলে এটা কিভাবে সম্ভব? পরে সে তার নামের বই খুঁজতে থাকে। ইয়ং কিসের জন্য গোইনসু নাম শুনে এমন করতেছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, তবে সেটা আমরা একটু পরে জানতে পারবো। পরে সিনে হুয়েন গোচিয়ক কেমন আছে সেটা দেখার জন্য তার রুমের সামনে দাঁড়িয়ে থাকে। তখন ইয়াং মিসু তাকে ভিতরে নিয়ে যায়। গোচিয়ক তাকে দেখে অবাক হয়ে যায়। তখন তার মা বলে ইনি তোমার অ্যাসিস্ট্যান্ট রাইটার। হুয়েন এসব শুনে বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে। গোচিয়ক বলে আপনি কি জানেন অ্যাসিস্ট্যান্ট রাইটারের কাজ কি? যদিও আপনি অবসরপ্রাপ্ত রাইটার, সারাক্ষণ শুধু লেখালেখি করেন। এটা শুনে হুয়েনের প্রচুর রাগ ওঠে। তার জন্য সে বলে আমি খুব ভালো করে জানি অ্যাসিস্ট্যান্ট রাইটারের কাজ কি, আমি কালকে থেকে ডিউটিতে আসবো। তখন সে আবার তার বুকে ব্যথা পেতে থাকে। আসলে সে গোচিয়ককে দেখলে তার সাথে থাকলেই এমনটা হয়। পরে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন গোচিয়কও তার সাথে লিফটে যেতে থাকে। হুয়েন তখন মজা করে বলে আমি কিন্তু এখনো লিফট ঠিক করিনি। এটা শুনে গোচিয়ক ভয়ে দাঁড়িয়ে পড়ে। হুয়েন তখন সেখান থেকে চলে যায়। তবে গোচিয়ক খেয়াল করে দেখতে পারে লিফট সেখানেই আছে। তার জন্য সে মনে মনে ভাবতে থাকে বেচার আর যেতে মন চাইতেছে না, অযথা ভাব ধরে ভিতরে বসে আছে। এটা হলো সে লিফট খুলে ফেলে, কিন্তু সেখানে সে হুয়েনকে দেখতে পায় না। এটা দেখে সে মনে করে সত্যি লিফটে প্রবলেম আছে। পরে সিনে শামসিন সেই ছেলের সাথে দেখা করে। ছেলেটি তাকে খাবার কিনে দেয়। তবে ছেলেটি যখন চলে যায় তখন তার হার্টবিট বেড়ে যায়। তার জন্য সে দেবতাদের কাছে এ ব্যাপারে জানতে চায়। একজন বলে এসব হচ্ছে মৃত্যুর লক্ষণ। আমি শুনেছি এমন এক দেবতা ছিল যে পৃথিবীতে একদিনও টিকতে পারেনি, আসা মাত্রই মৃত্যু হয়েছে। এসব শুনে শামসিন ভয় পায়। পরে সে ইয়ং এর কাছে যায়। শামসিন বলে আমি স্কুলে ভর্তি হব। ইয়ং বলে স্কুল আমাদের জন্য না। তখন সেখানে হুয়েন আসে। সে বলে কেন, আমাদের মধ্যে কি কেউ কখনো স্কুলে ভর্তি হয়নি? ইয়ং তখন রাগ করে চলে যায়। এদিকে গোচিয়ক যখন ব্রাশ করতে যায় তখন কল্পনাতে সে হুয়েনকে দেখতে পায়। পরের দিন গোচিয়কের বাসায় হুয়েন আসে, কারণ আজকে থেকে তার ডিউটি শুরু। তখন দরজায় কেউ কলিং বেল বাজায়। তার জন্য হুয়েন দরজা খুলতে যায়।
তখন সে জাং বিরনকে দেখতে পায়। জাং বিরনকে দেখে হুয়ন ভিতরে আসতে দিতে চায় না, কিন্তু জাং বিরন জোর করে ভিতরে আসে। জাং বিরন বলে, তোমরা দুজনের ভিতরে কি করো, তোমার মা কোথায়? গোচিয়ক বলে, মা কবি সবে গেছে, আর সে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট রাইটার। জাং বিরন বলে, তোমার মা তো মেন রাইটার, তাহলে অ্যাসিস্ট্যান্ট রাইটার এখানে কেন? হুয়ন বলে, মেন রাইটার তো এখানেই আছে। জাং বিরন বলে, মেন রাইটার যে এখানে আছে সেটা আমিও জানি, তবে গোচিয়ক যে ইয়াং মিসু সেটা আমি তার মুখে শুনতে চেয়েছিলাম। গোচিয়ক তখন বুঝতে পারে তারা দুজনের সত্যিটা জানে। জাং বিরন বলে, আমি কিছুদিন আগে জেনেছি। হুয়ন বলে, আমি তো প্রথম দিন থেকেই জানি। জাং বিরনকে যে স্কাই গ্যাসের ডিরেক্টর বানানো হয়েছে সেটা সে বলে। এটা শুনে গোচিয়ক অনেক খুশি হয়। যাই হোক, হুয়ন সারাদিন খেয়াল করে দেখে গোচিয়ক তার দিকে একবারও দেখেনি। তার জন্য সে সেখানে অনেক শব্দ করে যাতে গোচিয়ক তার দিকে ফিরে তাকায়, কিন্তু না, গোচিয়ক তার দিকে তাকায় না। তার জন্য সে তার ক্ষমতার ব্যবহার করে। গোচিয়ক তখন শুধু তাকে দেখেই নেয়, কিছু খাওয়ার ব্যবস্থা করতে বলে। হুয়নের গোচিয়কের চোখে চোখ রাখতেই হার্টবিট বেড়ে যায়। যাই হোক, পরে সে তার জন্য নুডলস বানায়। নুডলস খাওয়ার সময় তারা দুজনে একটি নুডলস মুখে নেয়, তবে তারা কেউ সেটা ছাড়তে রাজি না। তখন দুজনেই প্রতিযোগিতা করে সেটা খেতে থাকে, তবে একটি পর্যায়ে এসে হুয়ন সেটি ছেড়ে দেয়। গোচিয়ক প্রতিযোগিতায় জিতে অনেক খুশি হয়। পরে সিনে গোচিয়ক হুয়নের গাড়িতে থাকা একটি চিঠি দেখতে পায়। হুয়ন তাকে বলে, এই চিঠিটি 25 বা 30 বছর আগে একজন ইয়ংকে দিয়েছিল। তখন সেখানে শিউলা আসে। সে বলে, গোয়েনসু এটা কে? গোচিয়ক বলে, এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট রাইটার। তবে হুয়ন সেখানে গোয়েনসু নাম শুনে কিছুটা অবাক হয়। যাই হোক, শিউলা পরে গোচিয়ক আর তার স্কুল লাইফের একটি ছবি দেখতে পায়, যেটার মাঝে আমরা হুয়নকেও দেখতে পারি। এদিকে ইয়ং এর কাছেও একটি ছবি আছে, যেটার মাঝে হুয়ন এবং গোচিয়ক দুজনেই আছে। ইয়ং পরে অতীতের কিছু দৃশ্য দেখতে থাকে, যেখানে হুয়নকে কিছুক্ষণ আগে পৃথিবীতে পাঠানো হয়। পরে ইয়ং তাকে স্বাগতম জানায় এবং সবকিছু বোঝাতে থাকে। ইয়ং বলে, বৃষ্টিতে আমাদের শরীর ভিজে না, এটা সাধারণ মানুষ দেখলে ভয় পাবে, তার জন্য ছাতা নিয়ে থাকবে, আর মানুষের প্রতি হিংসা মায়া কখনো দেখাবে না। তখন সেদিক দিয়ে আমাদের ছোট্ট গোচিয়ক ও তার মা ইয়াং মিসু যেতেছিল। তখন একটি গাড়ি তাদের দিকে ফুল স্পিডে যেতেছিল। হুয়ন সেটা দেখে গাড়িটি থামিয়ে দেয়। মানুষের প্রতি মায়া দেখানোর জন্য সে মারা যায়। তার মানে হচ্ছে শামসিন যে শুনেছিল একজন দেবতা পৃথিবীতে আসা মাত্রই মারা গিয়েছিল, সেটা আসলে হুয়ন ছিল। এরপর 14 বছর পর আবার হুয়নকে পাঠানো হয়, তবে আগের জন্মের কথা তার কিছুই মনে নেই এবং মানুষের স্মৃতি থেকেও তাকে মুছে ফেলা হয়, যাতে কোনো মানুষ তাকে দেখে চিনতে পারে না। তার জন্য ইয়ং তাকে নতুন করে বোঝাতে থাকে। পরের দিন আমাদের গোচিয়ককে দেখানো হয়, তবে তার স্কুলের নাম দিয়েছিল গোয়েনসু, তার জন্য আমরা গোয়েনসুই বলবো। তো গোয়েনসু স্কুলে যাওয়ার সময় বৃষ্টি নামে, তখন একটি ছেলে ছাতা নিয়ে আসে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তবে সেই ছেলেটি হচ্ছে হুয়ন। গোয়েনসু তখন তার কাছে ছাতাটি চায়, কারণ তাকে স্কুলে যেতে হবে। হুয়ন বলে, তোমাকে ছাতা দিলে কি তোমার প্রতি দয়া দেখানো হবে? যদি সেটা হয় তাহলে আমি দিতে পারবো না। গোয়েনসু বলে, তুমি কোন স্কুলে পড়ো? আমি তোমাকে পরে দেখে নেব। এই স্কুলের নাম শুনে হুয়ন স্কুলে পড়তে চায়, তার জন্য সে ইয়ং এর কাছে বায়না ধরে। ইয়ং পরে তাকে স্কুলে ভর্তি করে দেয়। হুয়ন তখন জানতে পারে গোয়েনসু যে ক্লাসে পড়ে তাকেও সেই ক্লাসে ভর্তি করা হয়েছে। যাই হোক, এভাবে সময় যেতে থাকে। গোয়েনসুকে পড়াশোনায় পিছিয়ে ফেলে হুয়ন এগিয়ে যায়। তার জন্য গোয়েনসু তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। তখন বছরের প্রথম বরফ পড়তে থাকে, যেটা তারা দুজনে এনজয় করতে থাকে। পরের দিন স্কুলে সবাই গোয়েনসুকে বলে, তুমি আর হুয়ন কি ডেট করতেছো নাকি? গোয়েনসু তখন হ্যাঁ বলে। তখন কিমচুন বলে, এটা হতে পারে না, কারণ সে গোয়েনসুকে পছন্দ করে। হুয়ন যেটা শুনে জেলাস ফিল করে, তার জন্য সে কিমচুনের ভাগ্যের বই খুঁজতে থাকে। ইয়ং বলে, তুমি সেটা দিয়ে কি করবে? সে বলে, আমি তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই সে আবারও মারা যায়। এরপর কিছু বছরের পরে সিন দেখানো হয়। গোয়েনসু তার মায়ের কবি সব দেখতেছিল। তখন সেখানে হুয়ন আসে, তবে হুয়নকে দেখে গোয়েনসু চিনতে পারে না এবং সেও তাকে চিনতে পারে না। যাই হোক, এভাবে কিছুদিন যেতে থাকে। একদিন গোয়েনসু দূরের একটি জায়গায় যায়। তখন সে তার মায়ের সাথে কথা বলতে গেলে মাটিতে পড়ে ব্যথা পায়। তখন তার মা হুয়নকে এসব কথা বলে। হুয়ন পরে সেখানে যায়। গোয়েনসু তাকে দেখে অনেক খুশি হয়, কারণ সে তাকে মনে মনে পছন্দ করে। আবার সে মনে করে হুয়নও তাকে পছন্দ করে। তার জন্য সে 7-5 না ভেবে তাকে কিস করে দেয়। হুয়নও তখন তাকে কিস করে। এরপর আর কি, আবারও টাটা বাই বাই। যাই হোক, সিন শিফট হয়ে বর্তমানে আসে। ইয়ং এসব ভেবে মন খারাপ করে। পরে সিনে ইয়ং ও হুয়ন শিনসেনের বাড়িতে যায়। হুয়ন সেখানে একটি বই দেখতে পায়, যেখানে বইটি সাদা ছিল। তখন সে জানতে পারে দেবতা মারা যাওয়ার সাথে সাথে দেবতার সাথে জুড়ে থাকা সব স্মৃতি মানুষ ভুলে যায়, তার জন্য বইটি সাদা দেখায়। যাই হোক, পরে তারা দুজনে শিনসেন যে ইতিম মেয়েটিকে সাহায্য করতে চেয়েছিল সেই মেয়েটির কাছে যায়। তখন তারা গোচিয়ক ও শিউলাকে দেখতে পায়। এরপর তারা বসে কথা বলতে থাকে। তখন সেখানে কিমচুন আসে, সেই এই দোকানটির মালিক। কিমচুন বলে, গোয়েনসু, এই ছেলেটিকে স্কুলের সেই ছেলের মতো দেখতে, যাকে তুমি পছন্দ করতে। ইয়ং সেটা শুনে তাকে আটকে দেয়, তবে হুয়ন বিষয়টা সিরিয়াস ভাবে নেয়।
এরপর যখন তারা চলে যেতে চায় তখন শিলা ইয়ংকে নিয়ে যেতে বলে। ইয়ং তার জন্য শিলার সাথে যায়, যার ফলে হুয়ন ও গোচিয়ককে একসাথে যেতে হয়। গোচিয়কের শীত করতেছিল, তার জন্য হুয়ন তাকে তার ড্রেসটি খুলে দেয়। গোচিয়ক বলে, আমার হাত সবসময় গরম থাকে, তার জন্য আপনি আমার হাত ধরতে পারেন। এরপর তারা দুজনে হাত ধরে হাঁটতে থাকে। গোচিয়ক হুয়নকে বলে, আপনি কি আমাকে কখনো মিথ্যে কথা বলেছেন? হুয়ন না করে। গোচিয়ক তখন বিশ্বাস করে হুয়ন হচ্ছে ভাগ্যের দেবতা, তার জন্য সে বলে, আমাকে কথা দেন, মৃত্যু না হওয়া পর্যন্ত এভাবে সারা জীবন আমার হাত ধরে থাকবেন। হুয়ন তখন না করে দেয়। এটা শুনে গোচিয়ক প্রচুর কাঁদতে থাকে। হুয়ন পরে তাকে জড়িয়ে ধরে মন খারাপ করে। আসলে সে গোচিয়ককে মনে মনে ভালোবাসে, কিন্তু সে জানে ভালোবাসা প্রকাশ করলেই তার মৃত্যু হবে। পরে সে ইয়ং এর কাছে থেকে জানতে পারে গোচিয়কের সাথে তার আগেও দেখা হয়েছিল। এদিকে গোচিয়ক খেয়াল করে দেখতে পায় সেদিন রাতের পর থেকে হুয়ন আর ডিউটিতে আসতেছে না, তার জন্য সে মন খারাপ করে। তখন তার মা কল করে বলে, বাড়ির মালিক আমাদের কবি সব বন্ধ করে দিয়েছে। গোচিয়ক তার জন্য হুয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। পরে সে সেই বক্সে একটি চিঠি রেখে আসে। পরে সিনে গোচিয়কের বাড়িতে জাংবারিয়ন আসে। সেখানে সে সেই ছবিটি দেখে বলে, তোমার স্কুলে বাড়ির মালিক কি করে? গোচিয়ক তখন বিষয়টা খেয়াল করে। পরে সে ইয়ং এর কাছে এ ব্যাপারে জানতে চায়। ইয়ং তাকে বলে, তোমার সাথে হুয়নের এর আগেও দেখা হয়েছিল, এর থেকে বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। পরে সিনে হুয়নের সব কথা মনে পড়ে। সে 3 বার গোচিয়ককে ভালোবাসার জন্য মারা গেছে, সেটা সে ইয়ংকে বলে। ইয়ং তখন তাকে সব সত্যিটা বলে দেয়। হুয়ন পরে গোচিয়কের সাথে দেখা করে। এরপর তারা দুজনে অনেক সময় কাটায়, তবে কেউ সত্যি কথাটা বলে না। পরে সিনে হুয়ং জাংবারিয়নকে তার ভাগ্যের বই পড়তে দেয়। পরে সে বলে, আমি যা লিখেছি সেটা আমি মুছে ফেলতে পারবো না, তবে তুমি সেটা মুছে ফেলতে পারবে। তার জন্য জাংবারিয়নের ভালোবাসার মানুষ যে অ্যাক্সিডেন্টে মারা যাবে সেটা তুমি মুছে ফেলো, নয়তো গোচিয়ক মারা যাবে। জাংবারিয়ন তখন তার কথা মতো মুছে ফেলে। পরের দিন গোচিয়ক একটি জায়গায় যায়। তখন ইয়ং তার অতীতের দৃশ্য দেখতে থাকে। তার গাড়িতে যে চিঠি আছে সেটা আসলে আমাদের ছোট্ট গোচিয়ক দিয়েছিল। পরে সিনে শামসিন সেই ছেলের স্কুলে ভর্তি হয়। এটা দেখে ছেলেটা অনেক খুশি হয়। পরে হুয়ন এসে তাকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর সে ইয়ং এর সাথে শেষ দেখা করতে যায়। ইয়ং বলে, তুমি 3 বার ফিরে এসেছ, তবে এবার মারা গেলে আর ফিরে আসতে পারবে না। হুয়ন বলে, আমি আর আসতেও চাই না। যাই হোক, হুয়ন ইয়ংকে গোচিয়কের বইয়ে লিখতে বলে। আজকে সারাদিন গোচিয়ক একাই চলতে থাকবে। ইয়ং সেটা তো লিখে, তার সাথে আরো লিখে, ভাগ্যের দেবতা যদি মারাও যায় তবু গোচিয়কের সবকিছু মনে থাকবে। ইয়ং গোচিয়ক ও হুয়নের প্রতি এই মায়া দেখানোর জন্য মারা যায়। তবে এইসব লেখার সাথে সাথে গোচিয়কের সব কথা মনে পড়ে, তার জন্য সে হুয়নের কথা ভেবে কাঁদতে থাকে। হুয়ন দূর থেকে সেটা দেখে সহ্য করতে পারে না, তার জন্য সে তার কাছে আসতে থাকে। তবে গোচিয়কের হাত স্পর্শ করার আগেই হুয়নের বেদনাদায়ক মৃত্যু হয়। গোচিয়ক চোখের সামনে হুয়নের মৃত্যু দেখে প্রচুর কাঁদতে থাকে। সম্পূর্ণ গল্পটিতে এই সিনটুকু সত্যি অনেক বেদনাদায়ক ছিল। এভাবে 5 বছর কেটে যায়। গোচিয়ক চিঠি দিয়ে বক্স ভরিয়ে ফেলে এবং হুয়নের রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিফট খারাপ হওয়ার কারণে সেখানে সে যেতে পারে না। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট রাইটারের জন্য সেই ইতিম মেয়েটি আসে। গোচিয়ক তাকে অ্যাসিস্ট্যান্ট রাইটার হিসেবে রেখে দেয়। পরের দিন সে জাংবারিয়নের সাথে দেখা করতে যায়। জাংবারিয়ন ডিরেক্টরের জন্য নিউ ইয়র্কে পুরস্কার পাবে। গোচিয়ক এটা শুনে অনেক খুশি হয়। পরে সিনে গোচিয়ক লিফটে আবার হুয়নের রুমে যাওয়ার চেষ্টা করে, তবে এবার সে সফল হয়। সেখানে গিয়ে সে তার ভাগ্যের বই লিখে। গোচিয়ক তার প্রথম ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা এবং তৃতীয় ভালোবাসা দেবতার সাথে দেখা করে, তবে এবার সে তাকে তার ভালোবাসার কথা বলে না। এভাবে গোচিয়ক দূর থেকে তাকে সারা জীবন ভালোবেসে যায়। যাই হোক, গোচিয়ক পরে ঘুরতে বের হয়। তখন বছরের প্রথম বরফ পড়তে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় হুয়ন তার দিকে আসতেছে, তবে হুয়ন তার সাথে কোনো কথা বলে না এবং সেও হুয়নের সাথে কোনো কথা বলে না। গোচিয়ক এভাবেই তার ভালোবাসার মানুষকে দূর থেকে ভালোবেসে যায়। পরে সিনে হুয়ন সেই চিঠির বক্সের গোচিয়কের চিঠিগুলো পড়তে থাকে, তবে তার তো কিছুই মনে নেই। তার জন্য সে একটি দেবতাকে ফোন দিয়ে গোচিয়কের ভাগ্যের বইটি দিতে বলে। তার মানে হচ্ছে আবারও তাদের অসমাপ্ত ভালোবাসার গল্পটি শুরু হবে, আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো গাইস, ড্রামাটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।